ও মাননীয়া অভিষেক, কোথায় আপনারা আছেন? আপনাদেরকে বিজেপি শাসক দল যারা, তারা শুধু গঙ্গায় চুবিয়ে মেরে দেয়নি, আপনার দলটাকে, আপনার দলের কুলাঙ্গারাই মেরে দিয়েছে, আপনাদেরই বিতাড়িত করে দিয়েছে। মুসলমান সমাজকে বিপদগামী করেছে মমতা ব্যানার্জি। শুভেন্দু অধিকারীর এই বক্তব্য 100% সত্য। খিদিরপুর, বন্দর, রাজাবাজার, পার্ক সার্কাস শুধু চারটি এলাকার নাম নয়, পশ্চিমবঙ্গের রাজনীতি, নিরাপত্তা এবং প্রশাসনিক বিতর্কের অন্যতম কেন্দ্রবিন্দু। বছরের পর বছর ধরে উঠেছে আন্ডারওয়ার্ল্ডের প্রভাব, অবৈধ নির্মাণ, মাদ্রাসা নিয়ন্ত্রণ, জঙ্গি যোগের অভিযোগ এবং আইন শৃঙ্খলা নিয়ে একের পর এক প্রশ্ন। এই এলাকাগুলোকে নিয়ে নতুন সরকারের প্রথম পদক্ষেপ কী হতে পারে? বুলডোজার নীতি, কড়া পুলিশি অভিযান নাকি প্রশাসনিক সংস্কার? মাদ্রাসাগুলির উপর কী ধরনের নজরদারি থাকা উচিত? আর যিনি এই এলাকায় শিক্ষকতা করেছেন, থেকেছেন এবং কাজ থেকে দেখেছেন এখানকার বাস্তবতা, তার অভিজ্ঞতা কি সরকারি দাবি ও রাজনৈতিক বক্তব্যের সঙ্গে মেলে? কাজী মাসুম আক্তারের এই বিশেষ সাক্ষাৎকারে থাকছে সেই সব অজানা অভিজ্ঞতা, কঠিন প্রশ্ন এবং সম্ভাব্য সমাধানের খোলামেলা আলোচনা। খিদিরপুর বন্দর এলাকায় আপনি একটা স্কুলেতে একসময় শিক্ষকতা করেছেন। শোনা যায় সেখানে কিছু উগ্রপন্থী জনতার হামলায় আপনাকে সেখান থেকে চলে আসতে হয়েছিল। কি অভিজ্ঞতা হয়েছিল, কি হয়েছিল? আমার দুনিয়া থেকে বেরিয়ে যাওয়ার কথা ছিল, চলে আসা নয়, শেষ যাত্রার কথা ছিল, বেঁচে গিয়েছে। কি হয়েছিল? আমি কোমায় গিয়েছিলাম, কোমায় চলে গিয়েছিলাম। তারপরে ধাপটাই হচ্ছে কবরে ফসিল হওয়া, ওটা হয়নি, আমি বেঁচে আছি। চলে যাওয়াটা শেষ, চলে যাওয়া ছিল। এই অন্যায় করেছিলাম, এই বাগবাজার ঘাটে দাঁড়িয়ে আছি, এখানে উন্নয়ন হচ্ছে, এইখানকার যে ঐশ্বর্য তাকে লালন পালন করা হচ্ছে। তো আমি মেটেবজে গিয়ে মুসলমান সমাজের উন্নয়ন করতে গিয়েছিলাম, তাদের মূল স্রোতে আনতে গিয়েছিলাম, তাদের রাষ্ট্রবাদী, সনাতনী বা জাতীয়তাবাদী শিক্ষা দিতে গিয়েছিলাম। আমি কাজী মাসুম আক্তার, আমার ধর্ম যাই থাকুক, আমরা তো হাজার হাজার বছর ধরে ভারতবর্ষে বাস করছি, এই দেশ তো আমাদের। তখন কি ছিল? ইসলাম তো এই কালকের ধর্ম। 1400 বছর আগে কি ছিলাম আমরা? 1400 বছর আগে আমরা তো ভারতীয় সনাতনই ছিলাম। এই ভারত তো আমার, ভারত মা তো আমার মা। শুধু এইটুকু করতে গিয়েছিলাম, ছেলে মেয়েদের এই দীক্ষা দিতে গিয়েছিলাম। জাতীয় সঙ্গীত, ভারত মাতার গান, জাতীয় সঙ্গীত, ওটা চালু করেছিলাম প্রার্থনা সভায়। কোনো কালে ওটা ওই স্কুলের, ওই মাদ্রাসায় ছিল না। আর আর্লি ম্যারেজ বন্ধ করেছিলাম। রবীন্দ্রনাথ বিবেকানন্দের জন্মদিন উদযাপন করেছিলাম, যে স্কুলে রবীন্দ্রনাথকে লোক জানবে, বিবেকানন্দ আদর্শায়িত হবে। ট্রু সেন্স অফ ইসলাম, ট্রু নলেজ অফ ইসলাম, ইসলামের যে উদার বাণীগুলোকে ছাত্রদের মধ্যে প্রথিত করতে চেয়েছিলাম। বিশেষ করে সন্ত্রাসবাদের বিরুদ্ধে আর্টিকেল লিখেছিলাম বিভিন্ন দৈনিক পত্রিকাতে। আমি বলেছিলাম আমাদের অনন্ত অসীম প্রেমময় তুমি বলে যে গানটা মাদ্রাসা হোক, ওটা হোক, ওদের ঐতিহ্য ওদের হোক, কিন্তু ওখানে আমাদের রাষ্ট্রগীতও গাইতে হবে, রাষ্ট্রগীত গাইবে, কেন নয়, এইটা বলেছিলাম। এটা বলে ট্রেনিং দিয়েছিলাম ছেলে মেয়েদের, ট্রেনিং দিয়ে ওটাকে চালু করেছিলাম প্রার্থনা সভায়। স্কুল শুরু হওয়ার আগে ধর্মীয় গান যেটা বলেছে অনন্ত অসীম প্রেমময় তুমি, ওটা ওদের ঐতিহ্য, ওটা চলুক, আপত্তি নেই। কেউ কাউকে শ্রদ্ধা করলে আপত্তি থাকার কথা না, কিন্তু দেশমত থেকে শ্রদ্ধা করবো না কেন? তাই রাষ্ট্রগীতটা হবে, রাষ্ট্রীয় গীত। এটা যে শুরু করেছিলাম, এটা ছিল ওদের মূল রাগ। আমাকে হত্যা করার সময় বলেছিল হিন্দুদের গান তুমি এখানে চালু, আপনি এখানে চালু করেছেন, তুই বলছো, তুই হিন্দুদের গান। অভূতপূর্ব উন্নয়ন করেছিলাম মাদ্রাসাটা, স্কুল ছেড়ে লোক মাদ্রাসায় ভর্তি হচ্ছিল, মাদ্রাসায় কবি সম্মেলন করেছিলাম। ওখানে মেটিয়াপজের কোণে কোণে গিয়ে আমি স্ট্রিট কর্নার করে, ক্যাম্প করে আমি ওদেরকে সচেতন করার দায়িত্ব নিয়েছিলাম। শুধু একটা স্কুলের মধ্যে ছিলাম না, আমি একটা বিরাট স্কুল থেকে ছোট স্কুলে গিয়েছিলাম, নিজে যেচে গিয়েছিলাম। মেটিয়াপজে চাকরি করতে যাইনি, শুদ্ধিকরণ করতে গিয়েছিলাম, ওটা ছিল আমার আদর্শ লক্ষ্য। তাই বড় জায়গায় যেখানে বেশি বেতন ছেড়ে কম বেতনের জায়গায় গিয়েছিলাম। পশ্চিমবঙ্গে উদাহরণ কটা আছে জানি না, অহংকার করছি না, এমনটা যারা প্রকৃত শিক্ষামতী মানুষ, যারা সমাজকে ধৌত পরিশুদ্ধ করতে চায়, তারা এই কাজটা করে। আমি সেটা চেষ্টা করেছিলাম আমার ক্ষুদ্র ক্ষমতায়। আমাদের মুসলমান সমাজে রামমোহন বিদ্যাসাগরের জন্মায়নি, কোনো কালে জন্মায়নি, অন্তত স্বাধীনতার পরে তো নয়, অন্তত এই বাংলায় তো নয়। আমার মনে হয়েছিল ক্ষুদ্র চেষ্টায় সেই কাজ আমি করতে পারি না, সামান্য কাজ, একটু চেষ্টা করতে গিয়েছিলাম। আমাকে দেখে দেওয়া হলো, আমাকে তসলিমা নাসরিন, সলমান রশদির দোসর বলা হলো।
তাই আমাকে হত্যা করা পবিত্র কর্তব্য, এই স্লোগান দিয়েছিল কারা? এলাকার বিভিন্ন মসজিদের ইমাম মৌলানারা, তার মধ্যে গাবতলা মসজিদের ইমাম। আমি গতকালকে সোশ্যাল মিডিয়া এবং টিভিতে বলেছি, শুভেন্দু অধিকারীকে লক্ষ্য করে, উনি দেখেছেন মাননীয় মুখ্যমন্ত্রী, যে আপনারা অনেক ফাইল খুলছেন, অভয়ের ফাইল খুলছেন, কাজ হবে নিশ্চিত। তামান্নার ফাইল খুলেছেন, অ্যারেস্ট হয়ে গেছে। আপনি খুলেছেন কাকদ্বীপে যাদের বাবা মাকে পুড়িয়ে মেরে দিয়েছিল, আপনার দলের লোক ছিল বলে, এই বিজেপি করতে বলে, এটা অপরাধ ছিল। সেই ফাইলগুলো খুলে, সেই কবেকার কথা, 10 বছর চলে গেছে, 8 বছর চলে গেছে, এতদিন কিছু হয়নি। ফাইল খুলতেই কয়েক ঘন্টার মধ্যে 12 জন গ্রেপ্তার। কাজী মাসুম আক্তারকে ওটা তো লোহা রড বাড়িনি, মেরেছিল ভারত বাকে। কারণ রাষ্ট্রগীত ভারত মাতার গান, কি বললাম আবার রিপিট করছি, রাষ্ট্রগীত ভারত মাতার গান, ওটা আমাদের ফান্ডামেন্টাল ডিউটিকে শ্রদ্ধা করার। হ্যাঁ, সেই কাজ করার জন্য আমি রক্তাক্ত হইনি, ভারত মা রক্তাক্ত হয়েছে, আমি তার সন্তান মাত্র। এই কাজটা করেছিলাম। এই কাজটা করাতে 1000 লোক ঘিরে ধরেছিল। কতজন? 1000 লোক। নেতৃত্বে কারা? ইমাম মৌলানারা। আর খুন খারাপিতে সেই লোক কারা? তৃণমূলী হুলিগানরা। সরকারের বিরুদ্ধে তখন কথা বলতে বিভিন্ন খবরের কাছে, আজও যেটা বলি, বিক্রি হয়নি কোথাও। আমাকে পশ্চিমবঙ্গ সরকার শিক্ষারত্ন সম্মান দিয়েছে, রাজ্যের বেস্ট প্রিন্সিপাল অ্যাওয়ার্ড। মুখ্যমন্ত্রী ডেকেছিলেন কোমা থেকে বেরিয়ে আসার পর, স্যার গোটা পৃথিবীতে নিউজ হচ্ছে, বন্ধ করুন, আমাদের রাজনৈতিক ক্ষতি হচ্ছে, আপনি কি চান বলুন, শুনুন পশ্চিমবঙ্গবাসী। এই অফার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জমা দিয়েছিলেন, যা চাইবেন তাই দেবো, শুধু খবর করাটা বন্ধ করুন। আমি বলেছিলাম আমি কিচ্ছু চাই না, আমি যেমন আছি তেমন থাকবো। ওই মাদ্রাসায় আমাকে হেডমাস্টার হয়ে সিকিউরিটি দিয়ে পাঠাতে হবে। কোন মাদ্রাসা? ওই মাদ্রাসা। কলকাতার কমিশনার পুলিশ বলছে যে একজন প্রধান শিক্ষক, সে তার ডিউটি করতে যাবেন, কাজ করতে যাবেন, শুধু দেশমাকে ভালোবেসেছেন, মূল স্রোতে থাকতে চেয়েছেন, জাতীয়তাবাদী হতে চেয়েছেন, আদর্শ শিক্ষকের দায়িত্ব পালন করতে চেয়েছেন, তাকে স্কুলে ঢুকতে দেওয়া যাবে না। কেউ কেউ বলে ওটা নাকি মিনি পাকিস্তান, ওই ফিরাদা কিনে বলে। আমি বলছি মিনি পাকিস্তান অনেক উন্নত, মানে আসল পাকিস্তান অনেক উন্নত, এটা তার চেয়ে খারাপ। খোদ পাকিস্তানে এত অন্যায় হয় কিনা জানি না, যেটা মেটিয়ে বুঝে হয়েছে আমার সাথে, অনেকের সাথে। আপনি কত বছর শিক্ষকতা করেছিলেন সেখানে? সেখানে 3 বছর ছিলাম। 3 বছর? 3 বছর থাকার পর এত উন্নতি হয়েছিল। ওখানকার লোকাল এমএলএ, তার নাম হচ্ছে মমতাজ বেগম, সে আমার সাথে করলে জনপ্রিয়তা পেয়ে যেত, এত জনপ্রিয় হয়ে গিয়েছিলাম। আমি এখনো কোর্টে লড়ে যাচ্ছি। পুলিশের সামনে, পুলিশ যখন আমার স্কট করে, আমাকে নিরাপত্তা দিয়ে পুলিশ বললেন যে স্যার এদেরকে রোকা যাচ্ছে না স্যার, তখন তো তৃণমূল আমল না, রোকা যাচ্ছে না স্যার, স্কট করে আপনাকে বাড়িতে পৌঁছে দেবো বলে গাড়িতে তোলার জন্য যখন পুলিশ আমাকে নিচে না বলেন, আমার চেম্বার থেকে পুলিশ হাত থেকে ছিনতাই করে আমার মাথায় লোহার রড মেরেছিল। কারা মেরেছিল আমি তো জানি, তাদের লুঙ্গিটা কোন কালারের তাও জানি না। কারা মেরেছিল? তা চিনলাম, সব চিনি, পুলিশ বলছে নাকি খুঁজে পাচ্ছি না। কাদের লোক ছিল? কোর্ট ধাতারি দিব, তৃণমূলের লোক, তৃণমূলের মৌলবাদী নেতারা মেরেছিল কিছু তৃণমূলী হুলিগান, উস্কানি ছিল মৌলবাদী নেতাদের। এবং আমার মনে হয় এই উস্কানির পিছনে ববি হাকিমদের এবং হাসান ইমরান, কলম পত্রিকা এডিটর, রাজ্যসভার এমপি, মাননীয় কমিশনের যিনি চেয়ারম্যান ছিলেন, যাকে শিবির প্রতিষ্ঠাতা বলা হয়, যাকে দেশদ্রোহী বলে, তারও ইন্ধন ছিল। আমি তো সর্বত্র বলেছি, মুখ্যমন্ত্রীকে আমি চিঠি লিখেছি, কপি আছে, রিসিভ আছে আমার কাছে। তো আমাকে মুখ্যমন্ত্রী বললেন স্যার আপনাকে সব ব্যবস্থা করে দিচ্ছি, কিন্তু ওই অপরাধীদের শাস্তি দিতে পারবো না, কারণ ভোট চলে যাবে, যে ভোট চলে যাবে, দেশ চলে যায়, দেশ মা মরে যাক, ঠিক, শুধু ভোটটা না চলে যায়। ও মাননীয়া অভিষেক, কোথায় আপনারা আছেন? আপনাদেরকে বিজেপি শাসক দল যারা, তারা শুধু গঙ্গায় চুবিয়ে মেরে দেয়নি, আপনার দলটাকে, আপনার দলের কুলাঙ্গারাই মেরে দিয়েছে, আপনাদেরই বিতাড়িত করে দিয়েছে, শুধু সরকার থেকে বিতাড়িত নয়। এত দ্রুততার সাথে এখনো ভোটের দাগ দেখুন মেটেনি, এখনো আছে, ভোট দেওয়ার দাগ এখনো মেটেনি। তার আগে আপনার তৃণমূল দল মিটে গেল। আপনারা তৃণমূল দলে ব্যর্থ, আপনার অভিষেককে নাকি সাসপেন্ড করা হয়েছে, আর আপনাকে বলা হচ্ছে উপদেশ দিতে মাঝে মাঝে আসবেন, ভাগ। ছি ছি ছি, কে করছে এটা? সেই সিপিএমের কুলাঙ্গা যে বালিশ চেটে বিখ্যাত হয়েছিল, ঋতব্রতটা কি করছে? আপনার টিম দুটোভাবে বিভক্ত, একটা হচ্ছে প্রথম ইনিংস আর দ্বিতীয় ইনিংস। প্রথম ইনিংসে খেলছে কারা? কুণাল ঘোষরা, দোলা সেনরা, শোভেন্দু চট্টোপাধ্যায়, তুলনামূলক বেটার বলা যায়।
অন্তত আপনার সাথে আছে। এরা বলছে বিশ্বাসঘাতক করিয়াছি আবার করিব, আমরা দ্বিতীয় ইনিংস খেলিব। টোটাল বিজেপির 60 জন, 80 জনের মধ্যে 60 জন বিধায়ক এবং 28 জনের মধ্যে 20 জন বিধায়ক পাল্টিয়ে গেছে। তারা বিটিম করে আবার অন্নগ্রামী নষ্ট এই ভণ্ডামি করছে। আমি কালকে টিভিতে বলেছি, আমি তোমাদের চ্যানেলের মাধ্যমে শুভেন্দু অধিকারীকে বলতে চাই, এরা সেকেন্ড ইনিংস খেলছে, এরা ভয়ঙ্কর কুলাঙ্গার, ভয়ঙ্কর খেলা হবে এদের নিয়ে, ভয়ঙ্কর কুলাঙ্গারদের নিয়ে ভয়ঙ্করভাবে জনগণ দেখে নেবে, শুধু টিম নয় আরও কিছু চাই। আমি পরিষ্কার বলছি, কাজী মাসুম আক্তারের রক্ত এই কলকাতার মাটিতে এখনো লেগে আছে। আমি শুভেন্দু অধিকারীকে বলেছি ভারত বাঁকাচ্ছে, আমি একটা ব্যক্তি বাঁচলাম কি বললাম কিচ্ছু সে যায় না, একটা মানুষের কিচ্ছু হয় না, কিন্তু লোহার রডটা আমার মাথায় পড়েনি, ওটা ভারত মাতার মাথায় পড়েছিল। যে রাজ্যে ভারত মাতা নিগৃহীত হয় সে রাজ্যে অভিশাপ থাকে। তাই দেখুন, হাজার হাজার লোক, এমন কেউ নেই যে দুর্নীতিগ্রস্ত নয়, এমন কেউ নেই যে দুর্নীতিগ্রস্ত নয়, যে অপরাধী নয়, এমন একটি লোক নেই। আমি ধিক্কার জানাচ্ছি, সরকারকে পদক্ষেপ নিতে বলছি, এগিয়ে থাকতে বলছি। আমি পরিষ্কার করে বলছি, অপরাধীদের শাস্তি সুনিশ্চিত করুন। আমাকে হামলা করার 2 মাস 3 মাস পরে যখন আন্তর্জাতিক নিউজ হয়ে গেছে, যখন গোটা পৃথিবীতে নিউজ হয়ে গেছে, সেই সময় আমাকে ওই স্কুলের ম্যানেজিং কমিটির প্রেসিডেন্ট সেক্রেটারি ফোন করেছিলেন, হাজি সাহেব ফোন করে বলছেন, স্যার আপনাকে হেডমাস্টার হিসেবে আবার করে নিয়ে নেব, কিন্তু আপনাকে পূর্ণাঙ্গ মুসলমান হতে হবে। আমাকে করেছে, আমার বউকে বলেছে, এটা গোটা ভারতবর্ষে নিউজ হয়েছে, গোটা ভারত, টাইমস অফ ইন্ডিয়া, টেলিগ্রাফ, হিন্দুস্তান টাইমস, ইন্ডিয়া টুডে, সর্বত্র নিউজ হয়েছে। আমাকে রেকর্ডিং আছে, প্রমাণ আছে, আমি জানি সব দপ্তরকে। ফোন করে বলছে আপনাকে নিয়ে নেওয়া হবে, আপনাকে 2 মাস 3 মাস পর, আর কি হামলা 2-3 মাস পর, কোমায় চলে যাওয়ার পর যখন বাঁচলাম, তখন আপনাকে পুরো মুসলমান হতে হবে। এ পশ্চিমবঙ্গবাসীর মুসলমান, গোটা ভারতবর্ষের লোককে বলছি, পুরো মুসলমান হওয়ার জন্য কী হতে হবে? আমার বউ জিজ্ঞেস করলেন ফোনে, আমিও জিজ্ঞেস করলাম, কী করতে হবে? 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। কী করতে হবে? 5 ওয়াক্ত, 5 বার নামাজ পড়তে হবে, মানে গায়ের জন্য নামাজ পড়তে হবে। তবে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে আমি হেডমাস্টার হয়ে যেতে পারবো। পশ্চিমবঙ্গের দেওয়া পয়সা যেটা চলে, জনগণের ট্যাক্সের টাকা যেটা চলে। আর কি করতে হবে? আমাকে দাড়ি রাখতে হবে, টুপি রাখতে হবে। আমি বললাম যে দাড়ি যে রাখবো, তো কত পরিমাণ দাড়ি বাড়তে হবে? বলছে সেটা হোয়াটসঅ্যাপ করে সপ্তাহে সপ্তাহে পাঠাবেন। যখন আমরা বুঝবো দাড়ি প্রমাণস্বরূপ হয়ে গেছে, আমি ইসলামিক পরিধান করবো। এই তোহা সিদ্দিকি, কাসিম সিদ্দিকি দেখেছো তো এই চিঠি মাছগুলোকে, এই পা পর্যন্ত সাদা একটা কাপড় পরে থাকে, ওইটা হচ্ছে ইসলামিক নাকি ড্রেস, ওরা দাদু বলে দিয়েছে ওদেরকে, ওই ইসলামিক লেবাস, ওটা পরে আসতে হবে, ইসলামিক পোশাক। আর দাড়ি যখন প্রমাণস্বরূপ হয়ে যাবে, মানে মৌলানা মৌলবীদের মতো চপ দাড়ি বড়, তারপরে আপনাদের যখন ভাববো যে ঠিকঠাক, তখন আপনারা আসবেন, আপনার নিরাপত্তা দেবো, আপনাকে আর মৌলবীরা মারবে না। এটা ভারতবর্ষ, এই ভিডিও আছে, এই বক্তব্য আছে। মুসলমানদের প্রতি অন্যায় হয়েছে, মুসলমানদের বিপদে চালিত করা হয়েছে, দিয়ে এই কাজটা করেছিলেন, তাই কাজী মাসুম আক্তাররা রক্তাক্ত হয়েছেন। আমি শ্রমিক ভট্টাচার্যকে বলেছি, তলোয়ার মুসলমানদের হাত থেকে সরিয়ে, আপনি বলেছেন কলম ধরিয়ে দেবো, এই কাজটাই তো করতে গিয়েছিলাম। শ্রমিকবাবু, ব্রিটিশরা সাহায্য করেছিল রামমোহন বিদ্যাসাগরকে, আপনারা কাজী মাসুম আক্তারদের একটু সাহায্য করবেন না? কত আর রক্ত ঝরাবো? 20-30 বছর ধরে লাগাতার, সেই ছোট যখন হাফ প্যান্ট ছিলাম তখন থেকে আমরা লড়ে গেছি। একটা না, অজস্র উদাহরণ আছে, অজস্র লড়াই আছে সমাজকে ধৌত পরিশুদ্ধ করার জন্য। পাশে থাকুন প্লিজ। ভারত মা বড় কাঁদছে, কাজী মাসুম আক্তারদের লড়াই করতে দিন, কিচ্ছুটি চাই না, মরতেও রাজি আছি, সফল হতে চাই, মানুষকে অন্ধকারের কালিমা থেকে মুক্ত করতে চাই। সাধারণ পিছিয়ে পড়া অনগ্রসর মুসলমানরা তারা বোঝে না, তারা জানে না, নিজেকেও জানে না, তাদের খোদাকেও চেনে না, কিচ্ছু জানে না, কোরআন ইসলাম কিচ্ছু জানে না, তারা সম্পূর্ণ মিসগাইডেড। তাদের কাছে আলোর রশ্মি পৌঁছে দিতে চাই, মূল সুতে আনতে চাই। ভারত মাতা শান্তি পাবে, এ দেশ শান্তি পাবে, ইসলাম পরিশুদ্ধ হবে, সংশোধিত হবে। সাচার কমিটির রিপোর্ট অনুযায়ী ভারতের সবচেয়ে পিছিয়ে পড়া মুসলিম জনগোষ্ঠী বাস করে পশ্চিমবঙ্গে, তারা হচ্ছে বাঙালি মুসলমান। কারণ বাঙালি মুসলমান, এটা আমি বলিনি, সাচার কমিটির রিপোর্টে লেখা আছে। শিক্ষা, শিল্প, সাহিত্য, অর্থ, ব্যবসা বাণিজ্য, ক্ষমতায়ন, মর্যাদা, স্বাস্থ্য, সর্বত্র। একটা জাতিকে ক্ষয়রোগ আক্রান্ত করলে কখনো সে জাতি বাঁচতে পারে না, দেশ বাঁচতে পারে না।
শরীরের একটা অংশে যদি পক্ষাঘাত হয়ে যায় কখনো শরীর সুস্থ হতে পারে না। স্বামী বিবেকানন্দ বলেছিলেন ইসলামিক বডি এবং বৈদিক ব্রেন এই দুটোকে একসাথে নিয়ে সমান তালে গিয়ে এক শক্তিশালী ভারতবর্ষ গড়ে তোলা সম্ভব। ভারতকে আমরা ভালোবাসি, আমরা প্রথম ভারতীয়, দ্বিতীয় ভারতীয়, তৃতীয় ভারতীয়। ভারতকে ভালোবাসতে গেলে ভারতবর্ষের 20 কোটি মুসলমানদেরও এগিয়ে নিয়ে যেতে হবে। পশ্চিমবঙ্গের 35% মুসলমানদেরকে সংস্কারিত করে মনুষ্যতে আনতে হবে। কাজী মাসুম আক্তাররা এই প্রতিশ্রুতি দায়বদ্ধতায় অঙ্গীকারবদ্ধ। ওই আমলে পেরেছিলাম, মমতাজ বেগমদের আমলে। শুভেন্দুবাবু আপনার আমলে পারবো না, দেখিয়ে দেবো করে, তবেই স্বপ্ন পূরণ হবে। ধন্যবাদ। খিদিরপুরে আপনার সাথে যে ঘটনাটি ঘটেছিল সেটা আজ থেকে প্রায় 10 থেকে 12 বছর আগেকার কথা। এখন খিদিরপুর অঞ্চল বা রাজাবাজার, পার্ক সার্কাস এই সমস্ত মুসলিম অধ্যুষিত অঞ্চলগুলোর অবস্থা কি একই রকম রয়েছে? ভয় পেয়েছে, সংস্কারিত হয়নি, সংস্কারিত হতে হবে, চিন্তা চেতনার পরিবর্তন করতে হবে। ওখানে যে অপশক্তির, আমাকে রাজাবাগান থানার ওসি বলেছিলেন, ওই লোকাল থানার ওসি বলেছিলেন এখানে স্যার সমান্তরাল প্রশাসন চলে। একটা হচ্ছে রাজ্য সরকারের প্রশাসন, যেটা অস্তিত্ব নেই, যেটা দেখছি আমরা, আর একটা হচ্ছে গুন্ডা বদমাস আর ইমাম মৌলানাদের প্রশাসন, সেটা সবল। আমাকে যারা মেরেছিল তারা গুন্ডা বদমাস আর ইমাম মৌলানা। গাবতলা মসজিদের ইমাম কি অ্যারেস্ট হবে? সে নেতৃত্ব দিয়েছিল হামলার। গাবতলা মসজিদের ইমাম, আমাকে নাকি হত্যা করতে হবে। যে পশ্চিমবঙ্গে বিবেকানন্দের জন্মদিন উদযাপন করা যায় না, রবীন্দ্রনাথের জন্মদিন উদযাপন করা পাপ হয়েছিল আমার এটা করে। ওই স্কুলের ইতিহাসে প্রথম করেছিলাম আমি, ওই মাদ্রাসার ইতিহাসে। বড় বড় কথা কারা বলছেন যে আমরা বিবেকানন্দকে ভালোবাসি, রবীন্দ্রনাথকে বুকে জড়িয়ে ধরি, করে দেখান, অপশক্তিকে বের করে দিন ভারতবর্ষ থেকে। আচ্ছা, এনআইএ যে প্রায় বলে যে এই সমস্ত যারা মুসলিম অধ্যুষিত এলাকায় যারা মানুষরা থাকে তাদের সঙ্গে পাকিস্তানের জঙ্গি সংগঠনগুলোর একটা সম্পর্ক রয়েছে, যোগাযোগ রয়েছে, এই কথার সত্যতা কতটা? দেখো, খারিজি মাদ্রাসা, সেখানে ছেলেগুলো লক্ষাধিক ছেলে পড়ছে, 6,000-7,000 মতো খারিজি মাদ্রাসা, যেখানে ধর্মশিক্ষা দেয়, কোরআন হাদিসের ফেকা। সেই মাদ্রাসা ছেলেদেরকে শেখানো হয় যে হিন্দুরা হচ্ছে, বা পাকিস্তানে দেখো, বাংলাদেশে দেখো, ভিডিও দেখতে পাবে, হিন্দুরা হচ্ছে আমাদের শত্রু, কাফের, এদের হাত থেকে মুক্ত হতে হবে। ভারতবর্ষের হিন্দুরা আমাদের সর্বনাশ করে দিয়েছে। আচ্ছা, এই যদি মানসিকতা থাকে, সে ক্ষমতা পেলে দূরে একটা আক্রমণ করবে তো, সে দেশেরও ক্ষতি করবে তো। দেশের প্রতি তো ঘৃণা তৈরি করা হচ্ছে, সবাই করছে বলছে না, কেউ কেউ তো করছে। এটা থেকে মুক্ত করতে গেলে ওদেরকে আধুনিক শিক্ষা আনতে হবে। এন্টার খারিজি মাদ্রাসায় 1 লক্ষেরও বেশি নতুন প্রজন্মের বাচ্চাদের সর্বনাশ করা হচ্ছে। তারা ধর্ম শিখুক, সকালে শিখুক, দুপুরবেলা তারা সরকারি শিক্ষাঙ্গনে আধুনিক শিক্ষা নেবে, সেটা বাধ্যতামূলক করতে হবে। আর খারিজি মাদ্রাসায় যে সংস্কারিত না হয়, এসব তুলে দেওয়া হোক। এতে লাভ কাদের? সরকারের না, মুসলমানদের, মুসলমান সমাজবাদ। কারণ গোটা পৃথিবীতে এটা নেই, এটা আছে ভারত, বাংলাদেশ আর পাকিস্তানে। মাদ্রাসা শব্দটা সৌদি আরব থেকে উঠে গেছে। সৌদি আরবের মাদ্রাসা নামে কোনো প্রতিষ্ঠানই নেই। একই ছাতার তলায় যে ধর্মশিক্ষা নেবে, যে আধুনিক শিক্ষা নেবে, একই প্রতিষ্ঠানে চলছে। তেমনটা শুরু না, অসুবিধা কি আছে? এই এলাকাগুলোর মধ্যে বাড়িঘর কতগুলো অননুমোদিত, অবৈধ? প্রচুর আছে তো, অনুমোদনের গল্পই নেই তো। 7,000-এর মতো মাদ্রাসার অনুমোদন নেই খারিজি মাদ্রাসা বলতে। হাই মাদ্রাসা 614টা, যেগুলো আধুনিক। তো মাননীয় তো প্রচুর বাজেট দিয়েছিল না, ওই 5,700 কোটি টাকা দিয়েছিল তো, এই 5,700 কোটি টাকা, যে জন্য তৃণমূল বিজেপি ক্ষমতা আসার আগে প্রচার চালিয়েছিল যে উত্তরবঙ্গ উন্নয়নে 900 কোটি আর সংখ্যালঘু মাদ্রাসা উন্নয়নে 5,700 কোটি ঘেন্না করেছিল না, করেছিল তো। আসলে টাকাটা সাইফন হয়েছিল। 2022-23 সালের কথা বলছি, ফেব্রুয়ারি মাস নাগাদ 1,600 কোটি টাকা মাইনরিটি দপ্তরের টাকা হঠাৎ করে পঞ্চায়েত দপ্তর পাঠিয়ে দিয়েছিল মমতা ব্যানার্জি। দেখে গেল না? যদি এত টাকাই খরচা হতো, আমি বলছি 10% খরচা হয়নি, অর্থাৎ 5,000 কোটি টাকা 10% মধ্যে 500 কোটি, তো তাহলে 500 কোটি টাকা খরচা হয়নি। আর এখন পশ্চিমবঙ্গ সরকার 2,100 কোটি টাকা সংখ্যালঘু খাতে বা মাদ্রাসা শিক্ষার খাতে ব্যয় করছে। 2,100 কোটিকে অনেকে বলছে 52%, এই 62% কমে গেছে, ঠিক করেছে। 38% তো থাকছে, আগে তো 10% খরচা হয়েছিল, মাত্র 500 কোটি টাকা খরচা হয়েছিল, তার মধ্যে গণ্ডগোল আছে। তার টাকা যদি খরচা হতো, বাম আমলে 614টা সরকারি অনুদানপ্রাপ্ত এবং অনুমোদিত মাদ্রাসা ছিল, হাই মাদ্রাসা, আধুনিক শিক্ষা দেওয়া যায়। 614টা, 615টা হয়নি। 15 বছরের মমতা ব্যানার্জির আমলে একটা অনুদানপ্রাপ্ত মাদ্রাসা তৈরি হয়নি। কোটা? একটিও না।
অথচ হাজার হাজার কোটি টাকা সংখ্যালঘু খাতে ঢুকিয়ে লুট করা হয়েছে। এইটা মুসলমানদের বুঝতে হবে, সমূহ সর্বনাশ করেছে। তাই মুসলমান সমাজকে বিপদগামী করেছে মমতা ব্যানার্জি। শুভেন্দু অধিকারীর এই বক্তব্য 100% সত্য। মোল্লাদের পাথরের ঘায়ে আপনারা কাত হয়ে যাবেন না তো? যে আগুন নিয়ে খেলেছেন সেই আগুনে আপনারা জ্বলে পুরো ছারকার হয়ে যাবেন না তো? যে ওসামা বিন লাদেনকে তৈরি করেছিল একদা আমেরিকা, ফ্র্যাঙ্কেনস্টাইন হয়েছে আমেরিকাকে টুইন টাওয়ার ওসামা বিন লাদেনলাই তো উড়িয়ে দিয়েছিল, তেমন ঘটনা আপনার জীবনে ঘটবে না তো? তৈরি থাকুন। ধন্যবাদ। আচ্ছা, এখন যে বলা হচ্ছে যে অবৈধ বাড়িঘরগুলোকে ভেঙে ফেলা হবে, বিজেপি সরকার বলছে, সেখানে এই যে মুসলিম অধ্যুষিত এলাকাগুলোতে এত অবৈধ বাড়ি, সেগুলো কি ভেঙে ফেলা হবে? সেগুলোতে কি বুলডোজার চলবে? অবৈধ বাড়ি ভেঙে ফেলাতে হিন্দু মুসলিম তোমরা করবে না, কারণ আমরা জানি স্টেশনে যাদবপুরে রেলের জায়গাতে যখন বুলডোজার ইউজ করা হচ্ছিল সেখানে মূলত হিন্দু প্রধান জায়গা ছিল যারা ওখানে থাকে, ফলে হিন্দু মুসলিম দেখা হয়নি। মেটিয়া বাজার থেকে এটা কোথায়, সেখানে তো মুসলমানরা বেশি হতো। এটা নয়, মন থেকে বলো তো, কলকাতাকে সুন্দর করতে গেলে, রেলকে পরিচ্ছন্ন করতে গেলে রেলের জায়গাগুলো কি দখলদারি হওয়া ঠিক? সেটাকে কীভাবে করবে সরকার বুঝবে, এই নিয়ে আমি কোনো টিপস দেবো না। সরকারের অনেক পণ্ডিত লোক বসে আছে, সেটা মুক্ত হতে হবে। কিন্তু মুক্ত হওয়ার পরে ওই লোকরা যারা এসেছিল তারা কাকে কাকে টাকা দিয়ে এসেছিল ওই লোকদের বলতে হবে। ওই লোকের ক্ষতিপূরণ তাদের কাছ থেকে ওরা আদায় করবে, আর যদি আদায় করতে প্রবলেম হয় সরকার তাদের সাহায্য করবে। হ্যাঁ, শুভেন্দু অধিকারী সরকার, কারণ এমনি তো বসিয়ে দেয়নি, এমনি তো অরূপ বিশ্বাসরা বসিয়ে দেয়নি, ফিরাদ হাকিমরা বসিয়ে দেয়নি, এমনি বসিয়ে দিয়েছে টাকার বিনিময়ে। সুশান্ত ঘোষ কোথায়? জেলে। 108 নম্বর ওয়ার্ডে সর্বত্র কাটবানি, রিক্সাওয়ালাতেও কাটবানি, কিছু নেই, একটা বিড়ি দে তাও নেবে, কাটবানি। এদের ঘর লুটপাট হয়ে যাবে, এদের সম্পত্তিকে বাজেয়াপ্ত করে নিলাম করে এই সম্পত্তির টাকায় হাজার হাজার কোটি টাকা, সে অভিষেক হোক আর অনুব্রত হোক আর শওকাত হোক আর যেই হোক আর পার্থ চট্টোপাধ্যায়, এগুলোকে নিলাম করে ওই সম্পত্তির টাকা সামাজিকীকরণ করে দিয়ে সম্পত্তির টাকা দেওয়া হবে, অন্নপূর্ণা ভাণ্ডারে দেওয়া হবে। আর ওই অসহায় যাদের বললেন গদ্দর হয়ে গেছে ওদেরকেও পুনর্বাসন দেওয়ার চেষ্টা সরকার করতে পারে। তবে সরকারের টাকা না, চোরের টাকা অন্য অসহায়দের দেওয়া, যাদের লুটে ওরা ধনী হয়েছে। সেটা হলে কি হবে? ওই সুজিত বসু আসল পেশা ফিরে যাবে। আসল পেশা কি? রোল বিক্রি করা। এগ রোল বিক্রি করতে হাফ প্যান্ট পরে সুজিত বসু ঢুকে যাবে। ধন্যবাদ।